ধারক কি আমরা আগের ক্লাস এটা জেনেছি, তাই তো? যে ধারক একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে কি হয় না কোনো পরিবাহী আধান ধরার ক্ষমতাটাকে বাড়ানো যায়, তাই তো? যেখানে কি হয় একটা পরিবাহী তার কাছে আরেকটি ভূসংলগ্ন পরিবাহীকে স্থাপন করতে হয়। তাহলে কি হয়, এর ধারকত্বটা বৃদ্ধি পেয়ে যায়। তো এখন বিভিন্ন রকম পরিবাহী বা বিভিন্ন রকম ধারক এখানে আছে। গোলীয় ধারক আছে, চোঙাকৃতি ধারক আছে, তারপর সমান্তরাল পাত ধারক আছে। তো তোমাদের সিলেবাসে শুধুমাত্র সমান্তরাল পাত ধারকের রাশিমালা বা এই সংক্রান্ত বিভিন্ন যে প্রবলেমগুলো এইগুলো করতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে যে কোশ্চেনটি থাকে যে সমান্তরাল পাত ধারকের রাশিমালা নির্ণয় করো, বা এরকম বলতে পারে এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমান্তরাল দুটি পাতকে যদি ডি দূরত্বে স্থাপন করা হয় তাহলে দেখাও যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বা রাশিমালা, ধারকত্বের রাশিমালা সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি, যেখানে কে হচ্ছে পাত দুটির মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? তো এই প্রমাণটা আমরা কিভাবে করব, এটা পরীক্ষায় কোশ্চেন থাকে 2 নম্বরে। ঠিক কিভাবে করবে দেখো। তাহলে সমান্তরাল পাত ধারক যখন বলবে যে জাস্ট দুটো সমান্তরাল পাত যার ক্ষেত্রফল এ, অবশ্যই ধারক বলছি মানে একটা পাতকে ভূসংলগ্ন করতেই হবে, তোমাকে ভূসংলগ্ন দেখাতে হবে। তো কোনো একটা পরিবাহীকে তুমি ধরে নাও কিউ পরিমাণ, আমি ধরে নিচ্ছি ধনাত্মক আধানেই আহিত করলাম, এটা কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে এটা আধান দিলে এই পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা সমান কিউ বাই এ। অতএব কিউ সমান কত? সিগমা ইন্টু এ। এটা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। তো এই পরিবাহী দুটো মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি ধরে নেব ডি। এর মাঝে যে মাধ্যমটা রাখবো, এই মাধ্যমটা ধরে নাও কে পরাবৈদ্যুতিক মাধ্যম, এর মধ্যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করা আছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে সেই তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? তো তোমরা জানো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যেহেতু পাত দুটো খুব কাছাকাছি অবস্থিত হয়, তো সেই জন্য এর মধ্যবর্তী অঞ্চলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কনস্ট্যান্ট হয়। তো সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে পাত দুটির মধ্যে যে তড়িৎ ক্ষেত্র, এটা বইয়ের থেকে আমি একটু আলাদা করছি, যেটা কি না একবারে ডাইরেক্ট লিখে দেওয়া যায় যে সিগমা বাই কে এপসাইলন 0। অ্যাকচুয়ালি বইয়ে যেটা করেছে সেটাও আমি বলে দিই। বইয়ে যেটা করা আছে তোমরা জানো, সিগমা তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট কোনো অসীম বিস্তৃত পাতের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হয়? সিগমা বাই 2 কে এপসাইলন 0, যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকে, ঠিক আছে? এটা গাউসের উপপাদ্য থেকে তোমরা প্রমাণ করেছো, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই এখানে যে ধনাত্মক প্লেট তার জন্য তড়িৎ ক্ষেত্র এটা তুমি পাচ্ছ তার অভিমুখের দিকে। আবার এখানে যে ঋণাত্মক প্লেটটা আছে, ঋণাত্মক প্লেট, সেই ঋণাত্মক প্লেট তোমরা জানো কি ধনাত্মক থেকে তো ঋণাত্মক প্লেটের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে। তো স্বাভাবিকভাবেই এখানে যে তড়িৎ ক্ষেত্রটা থাকবে তার জন্য তোমার ভ্যালুটা এইটাই হবে, অভিমুখটা একই দিকে হচ্ছে। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হবে? এর জন্য যেটা, সেটা যদি ইউ1 হয়, আর এর জন্য দুটো তোমরা জানো যে ধারককে আহিত করলে এতে যদি প্লাস কিউ আধান থাকে এই জায়গায় মাইনাস কিউ আধান পরিমাণ আবিষ্ট হবে। তাহলে এই ক্ষেত্রেও তলমাত্রিক ঘনত্ব একই হবে, কারণ দুটো তলের ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল যদি সমান হয় তলমাত্রিক ঘনত্ব সমান হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও সমান হবে, ঠিক আছে? তাহলে সেই কারণে এখানে মোট যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা 2 ইন্টু সিগমা বাই 2 কে এপসাইলন 0, সেই জন্য সিগমা বাই কে এপসাইলন 0 এটা আছে, ঠিক আছে? যেটা আমি ডাইরেক্টলি একবারে বের করে দিয়েছি। তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা জানি তার মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইটা, আচ্ছা এটা লিখে দিলে। লিখে দেওয়ার পর এবারে তুমি বলবে বিভব কত। তাহলে এই পাত দুটোর মধ্যে বিভব, সেটা ভি সমান কত? ভি সমান আমরা জানি সম্পর্ক কি ই ইন্টু ডি, কারণ তোমরা এটা পড়েছিলে ই সমান ভি বাই ডি।
এই সম্পর্কটা ছিল, যদিও মাইনাস সাইন ছিল, মাইনাসটা তোমার কৃতকার্যের কনসেপ্ট থেকে এসেছিল আর কি। ঠিক আছে, তো এখানে মাইনাস সাইনটা দরকার হবে না, শুধুমাত্র মান দরকার, অর্থাৎ ভি সমান ই ইন্টু ডি, যেখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য ছিল আর ডিটা কি দূরত্ব, যে দূরত্বের মধ্যে তোমার তড়িৎ প্রবলতা ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এখানে দুটো তড়িৎদ্বারের মধ্যে, দুটো প্লেটের মধ্যে কাজ করছে, সেই জন্য এদের মধ্যবর্তী দূরত্বটা ডি হচ্ছে। তাহলে এখানে ই এর মানটা বসিয়ে দাও, ই এর মান বসিয়ে দিলে সিগমা বাই কে এপসাইলন 0 ইন্টু ডি এটা আসবে। তাহলে এবার ধারকত্ব সমান কত হবে, তাহলে ধারকত্ব সি সমান কত আমরা জানি কিউ বাই ভি। আচ্ছা, কিউ সমান সিগমা ইন্টু এ, আর ভি সমান কত যেটা বের করলাম সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন 0, সিগমা ডি বাই কে এপসাইলন 0, কে এপসাইলন 0 উপরে উঠে যাবে, তাহলে সিগমা সিগমা কেটে যাচ্ছে, তাহলে কে এপসাইলন 0 এ বাই ডি, এটাই হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, ধারকত্ব সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি, এটি হচ্ছে সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা। এটি তোমার অঙ্ক করার জন্য কাজে লাগবে, আর এই প্রমাণটা তো তোমার আছেই। ঠিক আছে, আর এটা যদি বাই মাধ্যম থাকে তখন কে এর ভ্যালু 1 হয়ে যাবে, এপসাইলন 0 এ বাই ডি হবে। এবং এই যে প্রসেসটা করলাম এটা কিন্তু এসআই পদ্ধতিতে, এটা বেরোলো। যদি সিজিএস পদ্ধতিতে বেরোয়, সিজিএস পদ্ধতিতে হলে 4 পাই এপসাইলন 0 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা তখন এসে যাবে কে এ বাই 4 পাই ডি, এটি হবে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের রাশিমালা। ক্লিয়ার? তো এই জায়গা থেকে তোমাদের যেটা বলছিলাম যে কোন ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যেটা তোমরা আগের ক্লাসে পড়েছো, সেক্ষেত্রে তোমরা মুখস্থ করেছিলে বা ওই পয়েন্টগুলো ধরে তোমাদের মুখস্থ রাখতে হচ্ছিল, কিন্তু আমি বলবো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ধারকত্বের রাশিমালা তোমরা জেনে গেছো। তাহলে সেই ধারকত্বের রাশিমালা যদি জানা যায়, সেখান থেকে দেখো তুমি বলে দিতে পারবে ধারকত্ব প্রথমে ধরো এই এর উপর নির্ভরশীল, তাই না? মানে তোমরা বলেছিলে এটা কি ছিল, এখানে পাতের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বাড়ালে ধারকত্ব বৃদ্ধি পায়, সেটা স্বাভাবিকভাবে এখান থেকে দেখতে পাচ্ছ সি সমানুপাতিক এ। আবার কি বলেছিলে, মাঝের যে মাধ্যমটা, অর্থাৎ দুটো পাতের যে মাধ্যম, ওটা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম হয়, তাহলে প্রকৃতি যেটা বলেছিলে, তাহলে এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম কে যদি থাকে, দেখতে পাচ্ছ কে এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে তত ধারকত্ব বেশি হবে। ঠিক আছে, আর ডিটা কি আছে বলতো, পাত দুটোর মধ্যে দূরত্ব, সেখানেও বলা ছিল পাত দুটোর মধ্যে দূরত্ব যত বাড়বে ধারকত্ব হ্রাস পাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, তাহলে এই সম্পর্কটা মনে রাখলেই তোমার বলে দিতে পারবে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে তোমাদের আগের ক্লাসে যেটা বলেছিলাম যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা, ওটা একটু আমার মিস্টেক হয়ে গেছিল, সেই জায়গাটা একটু কারেকশন এখান থেকেই করে নিতে পারবে। মানে যদি বলো পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা দাও, নর্মালি তোমরা যেটা পড়েছিলে কে সমান এপসাইলন বাই এপসাইলন 0, ঠিক আছে, বা এপসাইলন সমান কে এপসাইলন 0, কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। বা এখান থেকে তোমরা আবার জেনেছিলে যে F0 বাই F0টা কি, দুটো বিন্দু আধান একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে যে পরিমাণ তাদের মধ্যে বল ক্রিয়াশীল হয়, সেটা ডিভাইডেড বাই ওই মাধ্যমে বিন্দু আধানকে রাখলে যে পরিমাণ বল ক্রিয়াশীল হবে। অর্থাৎ এক্ষেত্রে শূন্য মাধ্যমে বলের মান বেশি হবে, আর পরাবৈদ্যুতিক মাধ্যম হলে বলের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, এইটা একটা সম্পর্ক ছিল, এটা তোমরা জেনেছো। এবার ধারকত্বের টার্মে কি বলবে, দেখো এই জায়গায় এটি যদি ধারক হয়, সেখানে যদি বায়ু থাকে, এটা যদি বায়ু মাধ্যম থাকে, তাহলে এটা কি হবে এপসাইলন 0। তাহলে ধারকত্ব আমি C0 সমান কি লিখবো, এই ফর্মুলা অনুযায়ী কে এর জায়গায় কত 1 হবে, তাহলে কি হচ্ছে এপসাইলন 0 এ বাই ডি, এটা বায়ু মাধ্যম থাকবে। আর যদি এটাকে তুমি পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করো, মানে এই পাত দুটোর মাঝে, এই যে পাত দুটো আছে এর মাঝে যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখো, তাহলে ধারকত্ব কত হচ্ছে সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি। তাহলে দেখো এখান থেকে তুমি এই জায়গাটায় কি বসাতে পারবে, এই যে এপসাইলন 0 এ বাই ডি, এটার জায়গায় তুমি C0 বসিয়ে দিবে, তাহলে কে ইন্টু
C0, ঠিক আছে। অতএব কে সমান কত হচ্ছে C/C0। এটা একটু আমাদের ভুল হয়েছিল, এটা C0/C লিখে দিয়েছিলাম। মানে এই ফর্মুলাটা থেকে তুমি ডাইরেক্ট কিন্তু কে এর ডেফিনেশনটা দিয়ে দিতে পারবে। অর্থাৎ দুটো পাতের মাঝে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করলে যে ধারকত্ব হয়, আর ওটাকে যদি বায়ু দ্বারা রিপ্লেস করা হয়, অর্থাৎ দুটো পাতের মধ্যে যদি বায়ু থাকে তখন যে ধারকত্ব হয়, এই দুইয়ের অনুপাত হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে। বা এখান থেকে যে ধরে নাও, যেটা জিজ্ঞেস করেছিলাম যে ধরো কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে বায়ু মাধ্যম যদি থাকে তাহলে ধারকত্ব যা হবে, কাঁচ মাধ্যম স্থাপন করে দিলে এই ধারকত্ব 8.5 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, বলতে বোঝায় এইটাই। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যেটা বলা হয়েছিল তিনটে বিষয়, কে, এফ, তারপরে ডি আর এ, তিনটা বিষয় বলা হয়েছিল। আরেকটা এখানে সম্পর্ক আছে যে ধরো এটা দুটো পাতের ক্ষেত্রে আমরা বের করলাম, দুটো পাত দিয়ে ধারক গঠন হয়েছিল, তার ধারকত্ব কত হলো এটা পাওয়া গেল। এটা এরকম ভাবেও করা যায়, ধরো এই একটা পাত, তাকে আহিত করেছো, এটা আহিত করেছো, তারপরে আর একটা পাতকে স্থাপন করলে, আবার একটা পাতকে স্থাপন করলে, আর একটা পাতকে স্থাপন করলে, এরকম ভাবে যদি বহু সংখ্যক পাত স্থাপন করলে দিয়ে তার বাইরের পাতটাকে গ্রাউন্ড করে দিলে, তাহলে এক্ষেত্রে যে ধারকত্বটা হবে সেটাকে কি বলা হয় না n-1 কে এপসিলন 0 a/d। ঠিক আছে, মানে n সংখ্যক পাতের জন্য, এটা ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক পাতের জন্য সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ঠিক আছে। এবারে যদি এখানে ধরে নাও নর্মাল তোমরা যেটা করলে দুটো পাতের জন্য, তাহলে দুটো পাত হলে সেখানে n এর জায়গায় 2 বসে দাও, তাহলে কত হচ্ছে এপসিলন 0 a/d। যদি তিনটে পাত হয় n এর জায়গায় 3 বসিয়ে দাও, তখন কত হবে 3-1 মানে 2 হচ্ছে। এখানে একটা কেন বাদ যাচ্ছে, তার কারণ কার্যকর পাতের সংখ্যা একটি হচ্ছে, কারণ একটা তো গ্রাউন্ড করা হচ্ছে, ভূমির সঙ্গে স্থাপন করে দেওয়া হচ্ছে। তাহলে ভূমির সঙ্গে স্থাপন করে দেওয়ার জন্য একটা পাত, হ্যাঁ একটা পাত হচ্ছে তোমার কার্যকর হচ্ছে, আর একটা তোমার ইনঅ্যাক্টিভ থাকছে। ঠিক আছে, তাহলে এই কারণেই এখানে এক বাদ যাচ্ছে। তো এখান থেকে বুঝতেই পারছো n এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ যত পাত তুমি বাড়াবে, পাত সংখ্যা যত বৃদ্ধি করবে, তত ধারকত্ব কি হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যাস এইটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এরপর আসবো আমরা মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। মানে এখানে আমরা যেটা করলাম যে একটা সমান্তরাল পাত ধারক গঠন করলাম, যার মাঝে শুধুমাত্র কে পরাবৈদ্যুতিক মাধ্যম ছিল, পুরোটাই কে মাধ্যম ছিল। এই জায়গায় তুমি এটাকে গ্রাউন্ড করে দিয়েছো, একে আধান দিয়ে আহিত করে দিয়েছো। ঠিক আছে, এটা এ আর এটা হচ্ছে বি। তো এখানে এ আর বি দুটো পাত, দুটো পাতের মধ্যে একটাকে তুমি প্লাস কিউ আধান দিয়েছো, স্বাভাবিকভাবেই তোমরা এটা জানো ধারকের কার্যনীতিতে এখানে মাইনাস আধান আবিষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিউ পরিমাণ আধান দিলে এটা তোমার মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল হবে এই বরাবর। তো আমি এখানে যেটা বলতে চাইছি, এখানে কে পরাবৈদ্যুতিক যে মাধ্যমটা ছিল পুরোটা অঞ্চল জুড়ে, যেটা আমরা এক্ষুনি রাশিমালাটা বের করলাম, এটা বলা হচ্ছে কি কিছুটা অংশ কে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, আর কিছুটা অংশ, একটা ধরে নাও K1 আর একটা ধরে নাও K2। আমি যেটা পরে পরীক্ষাতে সেটাই করছি। হ্যাঁ, একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, আর একটা ধরে নাও বায়ু মাধ্যম আছে, বাকি অংশটা কিছুটা অংশ কে, আর কিছু বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে বায়ু, ওটা ধরেই করো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এখানে যদি তুমি ধরে নাও যে এই এতটা মাধ্যম, এই পুরো এই অংশটার বেধ হচ্ছে ধরে নাও টি, টি বেধের একটা ফলক ঢুকিয়ে দিয়েছে। কাঁচ ফলক হতে পারে, কোনো মোমের ফলক হতে পারে, তেল দিয়ে ঢেকে দিতে পারো। ঠিক আছে, মানে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করা হচ্ছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা ধরে নাও কে, কে হচ্ছে ওর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তাহলে বাকি যে অংশটা আছে এই অংশটার দূরত্ব কত হবে, পুরোটার যদি দূরত্ব ডি হয়, এটা যদি ডি হয়, তাহলে বাকি অংশটা কত হবে ডি মাইনাস টি। ঠিক আছে, তাহলে ডি মাইনাস টি আছে বায়ু,
আর বাকিটা আছে কে পরাবৈদ্যুতিক মাধ্যম টি বেঁধে। তাহলে এক্ষেত্রে যে এর মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা থাকবে সেটা দুটো মাধ্যমের মধ্যেই থাকবে। হ্যাঁ, আমি ওই কারণেই আগে যেটা বললাম তড়িৎ ক্ষেত্রের রাশিমালা যেটা পড়েছিলাম ই সমান সিগমা বাই কে এপসাইলন জিরো, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে এখানে যে যদি তার তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় মানে কিউ পরিমাণ আধান আহিত করেছ, এর ক্ষেত্রফল হচ্ছে এ ক্ষেত্রফল। ঠিক আছে, যা বলেছিলে সমান্তরাল পাতের ক্ষেত্রে এর ক্ষেত্রেও তাই বলবে, যে মনে করি এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাত পরস্পর বাই ডি দূরত্বে স্থাপন করা আছে, যার যদি বলে দাও এ এবং বি দুটি পাত, যার বি পাতটিকে ভূসংযোগ করা আছে। ঠিক আছে, তো এখন পাত দুটির মাঝে টি বেধের একটি কে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করলে তার ধারকত্ব কত হবে তার রাশিমালা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা যদি করি তখন কি বলবে যে এই পাত দুটোর মাঝে যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেই তড়িৎ ক্ষেত্রের রাশিমালা ই সমান কত সিগমা বাই কে ওয়ান এপসাইলন জিরো প্লাস সিগমা বাই কে টু এপসাইলন জিরো। সরি, এটা আমি কেন করছি, বায়ু তো বলে দিয়েছি। এটা যদি কে ওয়ান কে টু মাধ্যম থাকতো তখন তুমি ওইটা করতে। হ্যাঁ, এখানে যেহেতু আমি একটা বায়ু ধরে নিয়েছি সেই জন্য এটা কি হবে ই সমান তোমার ই ওয়ান প্লাস ই টু, এখানে তোমার একবারে করে দিতে পারো সিগমা বাই কে জায়গায় বায়ুর জন্য কত করবে ওয়ান সিগমা বাই এপসাইলন জিরো প্লাস সিগমা বাই কে এপসাইলন জিরো, তাই তো? সেটা ধরলেও হতো, তা নাহলে একটা কাজ করো, এটা একবারে বিভবটা বের করে নাও, প্রাবল্য ওটা কাজবে। প্রাবল্য রাশিমালা হচ্ছে আমরা যেটা জানলাম যে ই সমান সিগমা বাই কে এপসাইলন জিরো যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকে, তাহলে এর মধ্যে তো তড়িৎ ক্ষেত্র এই কাজ করছে। তাহলে এখানে যে বিভবটা, এই বিভবটা কি হয় না ভি ওয়ান প্লাস ভি টু, মানে এই অংশে ভি ওয়ান, এই অংশটাই যে বিভবটা কাজ করবে সেটা ভি ওয়ান, আর এই অংশে বিভবটা হবে ভি টু। ঠিক আছে, তাহলে ভি ওয়ান প্লাস ভি টু যদি হয়, আমরা যে সম্পর্কটা পড়েছি ভি সমান কত ই ইন্টু ডি, এই সম্পর্ক পড়েছি তো। তাহলে স্বাভাবিকভাবে এই ভি ওয়ানটার মধ্যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে কত সিগমা বাই কে এর ভ্যালু এখানে ওয়ান হবে। যদি এখানে কে ওয়ান পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতো তাহলে তুমি লিখতে কে ওয়ান এপসাইলন জিরো, যেহেতু এটা বায়ু আছে বললাম সেই জন্য কি লিখবো সিগমা বাই এপসাইলন জিরো। ঠিক আছে, ইন্টু কি না ইন্টু এই যে ই ইন্টু ডি, তো তাহলে ই এর মান ওটা হলো, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালুটা দেখো ডি মাইনাস টি, এটা হচ্ছে প্লাস ভি টু, ভি টুর জায়গায় তাহলে একই ফর্মুলা ই ইন্টু ডি টু, এই ই ইন্টু ডি, তাহলে ই এর ভ্যালুটা কত হবে এখানে তাহলে সিগমা বাই কে এপসাইলন জিরো ইন্টু ডিটা কত হবে এখানে, ডিটা কত টি, ডিটা হবে টি। ঠিক আছে, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও সিগমা বাই এপসাইলন জিরো কমন নিয়ে নাও, তাহলে তোমার ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি এরকম ভাবে লিখো সিগমা বাই এপসাইলন জিরো, এটা ডি মাইনাস টি প্লাস টি বাই কে, ব্র্যাকেটটা খুলে দিয়েছে। তো এরপরে যদি এখান থেকে টি কমন নেওয়া হয় তাহলে কি হবে ডি মাইনাস টি কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে, এটা হবে, তাই তো? তাহলে বিভব বেরিয়ে গেছে, তাহলে বিভব বেরিয়ে গেলে ধারকত্ব বেরিয়ে যাবে। ধারকত্বের ফর্মুলা কি সি সমান কিউ বাই ভি, তাহলে কিউ এর ভ্যালু কত সিগমা ইন্টু এ, আর ভি এর ভ্যালু কত সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু ডি মাইনাস টি বাই টি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। আমি বইয়ের থেকে একটু আলাদা করে দিলাম, কিন্তু তোমরা এটা কপি করে নেবে। এবারে এখানে সিগমা সিগমা যেমন ভাবে কেটে যায় এটা কেটে যাবে, বা আমার পিডিএফটাতেও আছে দেখবে। তাহলে এখানে সিগমা এই এপসাইলন জিরো উপরে উঠে যাচ্ছে, এপসাইলন জিরো এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এইটি হচ্ছে দেখো তোমাদের ফাইনাল যে এক্সপ্রেশনটা আছে মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো পাত ধারকের ধারকত্বের রাশিমালা
দেখো এই রাশিমালাটাই তোমাদের করে দেওয়া আছে। তো এইটাও পরীক্ষাতে তোমাদের থাকে। তো এইটা এইভাবেও করতে পারো নর্মালি, যেহেতু এটা পড়ে। আর আমি এটা বলে দিলাম, যদি K1 আর K2 দুটো মাধ্যম থাকে তখন কিন্তু ওই প্রথমে যেরকম ভাবে করলাম সেইভাবে, এটা E1 এর জায়গায় লিখবে সিগমা বাই K1 এপসাইলন 0, E2 এর জন্য সিগমা বাই K2 এপসাইলন 0। ঠিক আছে, এইভাবে এটা করবে। তোমাদের কি থাকে জানো তো প্রবলেম, এখানে সেই জায়গায় এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, যার কিছুটা অংশ থাকবে কাঁচ, কিছুটা অংশ থাকবে জল দিয়ে সমান্তরাল পাত ধারকটা তৈরি করা থাকবে। ঠিক আছে, এইটা ধরে নাও জল আছে আর এটা আছে কাঁচ, এটা কাঁচ আছে, তাহলে তার বেদ দেওয়া থাকবে দুটোর, দিয়ে ধারকত্ব নির্ণয় করতে বলবে। ডাইরেক্ট তখন এই ফর্মুলা ধরে আমরা করতে পারবো না। যখন দুটো মাধ্যম থাকবে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ওই সিগমা বাই K1 এপসাইলন 0 আর সিগমা বাই K2 এপসাইলন 0 এটা ধরে করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট আমরা পড়বো একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় তার শক্তি ঘনত্বের রাশিমালা। এটা আমরা করবো, এটা খুব সহজ সিম্পল। এরকম একটা সমান্তরাল পাত ধারক, এটা বলবে ডি দূরত্বে এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরাল পাত ধারক, এখানে যার মাঝে কে পরবৈদ্যুতিক মাধ্যম আছে, তাহলে সেক্ষেত্রে তার ধারকত্বের রাশিমালা যেটা হয় আমরা লিখে দেব কে এপসাইলন 0 এ বাই ডি, এটা আমরা জানি। তাহলে ধারকত্ব যদি সি হয় আমরা বের করলাম, এবং এর যদি দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য ভি থাকে, তাহলে শক্তি কত হয়? শক্তি ই সমান কত? হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি বিভব পার্থক্য ভি হয় এবং তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, আবার ভি সমান কি জানি আমরা? ই ইন্টু ডি। তো স্বাভাবিকভাবে এখানে তুমি হাফ সি এর মানটা বসিয়ে দাও, কে এপসাইলন 0 এ বাই ডি, আর ভি এর জায়গায় বসিয়ে দাও ই স্কোয়ার ডি স্কোয়ার, এইটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে তোমার রাশিমালায় আসবে হাফ কে এপসাইলন 0 এ স্কোয়ার ইন্টু ডি। আচ্ছা, এখানটাই ডিটা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটি হলো শক্তি রাশিমালা, মোট শক্তি রাশিমালা। এবারে বলবে একক আয়তনে সঞ্চিত, মানে শক্তি ঘনত্ব নির্ণয় করতে বলবে। শক্তি ঘনত্ব মানে কি? একক আয়তনে যে পরিমাণ শক্তি থাকে। তাহলে এখানে বুঝতেই পারছো যে এই যে ধারকটা এখানে আছে তার আয়তনটা কত, এই যে পুরো অংশটা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল যদি এ হয় আর এর যদি বেধ ডি হয়, তাহলে আয়তন কত হচ্ছে বলতো? আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু তার দূরত্ব, এ ইন্টু ডি, তাই তো? তাহলে একক আয়তনে যে পরিমাণ শক্তি থাকবে, মানে এডি আয়তনে সঞ্চিত শক্তি কত? এইটা হাফ কে এপসাইলন 0 এডি ইন্টু ই স্কোয়ার। তাহলে একক আয়তনে কত, সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে হাফ কে এপসাইলন 0 এডি স্কোয়ার বাই এডি। এডি কেটে গেল, তাহলে থাকছে হাফ কে এপসাইলন 0 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হলো তোমার শক্তি ঘনত্বের রাশিমালা কোনো সমান্তরাল পাত ধারকে। দেখো, দুটো সমান্তরাল পাত মানে একটা পাত ধারক যখন গঠন হবে, এটা তো তোমরা জানো ধারক মানেই দুটো যে প্লেট, একটা তো গ্রাউন্ড করা থাকে আর একটা কোনো আধানে আহিত করা থাকে। এটা যদি ধনাত্মক আধানে আহিত করা থাকে তাহলে এইটা তখন কি হয়? ঋণাত্মক আধানে আবিষ্ট হয়। তাহলে বুঝতেই পারছো দুটো পাত বিপরীত আধানে আহিত। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে বিপরীত আধান কি করে? পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই পাত দুটো পাশাপাশি আসতে চাইবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, দুজন মানে এই পাত একে আকর্ষণ করবে আর এই পাত একে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এই আকর্ষণ বলে রাশিমালা কত সেটা তোমাদেরকে বের করতে হবে। খুব সহজেই বের করতে পারবো। কিভাবে না, আমরা রাশিমালাটা বের করব এফ সমান K
কিউ ইন্টু ই, এই ফর্মুলা অনুযায়ী একে যদি কিউ পরিমাণ আধান আহিত করা হয়, ঠিক আছে, তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা সেই তড়িৎ ক্ষেত্রের মানটা জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা হয় সেটা কি না, যে কোনো একটা আহিত পাত, যে কোনো একটা পাতের জন্য এখানে কিন্তু এর অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্রটা সেটা কিন্তু ধরা চলবে না। কারণ কি না, এই পাতের জন্য এই স্থানে কতটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বা এই পাতের জন্য এইখানে কতটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা জানতে হবে, ঠিক আছে। যেটা আমি একটু আগে বললাম যে অসীম বিস্তৃত আহিত কোনো পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা যেটা হয় ই সমান সিগমা বাই 2k এপসাইলন 0, যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যমে পাতটা থাকে, আর সিগমাটা কি তলমাত্রিক ঘনত্ব। তাহলে এই এ পাত আহিত ছিল, তার জন্য বি পাতের যে কোনো একটা বিন্দু তুমি কল্পনা করো, ঠিক আছে, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এইটা। একই রকম ভাবে তোমার বি পাতের জন্য এ পাতের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হবে, যেহেতু দুজনেরই তলমাত্রিক ঘনত্ব একই, সমপরিমাণ আধান আহিত আছে, দুজনের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে যে বল ক্রিয়াশীল হবে সেই বলটা কত, এফ সমান তো আমরা কিউই বললাম, হ্যাঁ, তাহলে কিউ সমান কত সিগমা ইন্টু এ, আর ই সমান কি বললাম সিগমা বাই 2k এপসাইলন 0। তাহলে এখানে তোমার কি আসবে, হাফ সিগমা স্কোয়ার এ বাই 2k এপসাইলন 0, ঠিক আছে, এইটা। আর এটাকে যদি কিউ এর টার্মে প্রকাশ করো তাহলে এই যে বললাম মানে সিগমার জায়গায় তুমি কি বসিয়ে দাও, কিউ ইন্টু এ বসিয়ে দাও, তাহলে এখানে কিউ ইন্টু এ বসিয়ে দিলেই হয়ে যাবে, দেখবে। তাহলে এটা তোমার কিউ স্কোয়ার এ স্কোয়ার সিগমা সমান কিউ বাই এ, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই কে এপসাইলন 0। তাহলে একটা এ কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে দেখো হাফ কিউ স্কোয়ার বাই কে এ এপসাইলন 0, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কিউ এর টার্মেও বের করতে পারো বা সিগমার টার্মেও বের করতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমাদের যদি রাশিমালা আসে যে দুটো পাতের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলে রাশিমালা নির্ণয় করা, সেটা তুমি কিউ এর টার্মেও প্রকাশ করতে পারো বা সিগমার টার্মেও প্রকাশ করতে পারো, যেটা খুশি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এই যে ভ্যালুটা, এটা তোমরা গাউসের উপপাদ্য থেকে করে এসেছো। অসীম বিস্তৃত পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা সেটা হচ্ছে এইটা, এটি মনে থাকলেই তোমরা পারবে। এফ সমান কিউই, হ্যাঁ, শুধু ই এর মানটা বের করা, আর কিছুই। এই সমান্তরাল পাত ধারক বিশিষ্ট এখানে বেশ কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমাদের 2 নম্বরের মধ্যেও থাকে আর এমসিকিউ এর মধ্যেও থাকে। কম্পিটিটিভ পরীক্ষাতে তো ধারকের উপর অঙ্ক থাকেই, ঠিক আছে। তাহলে এইখানে কিভাবে এই অঙ্কগুলো করবে, জাস্ট ফর্মুলা পুটিং, মানে এখানে আলাদা করে অত বেশি ব্রেনের মধ্যে অত চাপ পড়বেও না, সিম্পল ফর্মুলা পুটিং। শুধুমাত্র তোমাকে বুঝে নিতে হবে কিছু কিছু জায়গায় যখন মিশ্র পরাবৈদ্যুতিক থাকবে তাহলে সেক্ষেত্রে ধারকটা কিভাবে গঠন করছে এটা শুধু বুঝতে হবে। ধারক গঠন করার জন্য আমি বলেছিলাম যে প্রথমেই খুঁজে নিতে হবে যে কোন পাতটা ভূসংলগ্ন আছে, একটা ভূসংলগ্ন থাকতেই হবে। তাহলে সেটাকে নিয়ে তোমার ধারকত্বটা বের করে নিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এটাও তোমার ওই মিশ্র পরাবৈদ্যুতিকের মতোই। তো এক্ষেত্রে মানে সিম্পল এটা ভাবো যে এরকম দুটো প্লেট ছিল, তার ক্ষেত্রফল এ। তো এখানে যদি প্রথমে বায়ু মাধ্যম থাকে তাহলে তার ধারকত্ব কত সেটা তোমরা নিশ্চয়ই বের করে নিতে পারবে। এবারে বলছে কি তার অর্ধেকটা তেল আর অর্ধেকটা বায়ু। এই যে অর্ধেকটা, এটা কিন্তু কি রকম ভাবে অর্ধেকটা সেটা কিন্তু বুঝে নিতে হবে। কারণ বলেছে দেখো একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, যদি ধারকটিকে 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেলে এমন ভাবে অর্ধ নিমজ্জিত করা হয়, অর্ধ নিমজ্জিত মানে অর্ধেকটা নিমজ্জিত করছো, এমন ভাবে নিমজ্জিত করা হয় যে পাত দুটি তেলের উপরিতলের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে ডুবানো হচ্ছে এইরকম সোজা, এইভাবে নয় কিন্তু,
এইভাবে যদি ডুবানো হতো, মানে তুমি যদি এইভাবে ডুবিয়ে দিতে, তাহলে একটা পাত পুরো তেলে ভর্তি হয়ে যেত, মানে এইটা পুরো তেলে ভর্তি হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু বলেনি, এইটাই ভুল হয়ে যায় পরীক্ষার সময়। মানে এইরকম ভাবে তোমরা সূত্রটা আজকে প্রমাণ করলে তো মিশ্র পরাবৈদ্যুতিক, তাহলে সেই হিসাবে এইরকমই ধারণাটা এসে যায়, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না। এটা ভাববে যে লম্ব ভাবে ডুবানো হচ্ছে, মানে এমন ভাবে ডুবাচ্ছে যাতে এই অংশটা তোমার তেলে থাকে আর এই অংশটা বায়ুতে থাকে, ঠিক যেরকম ভাবে ছবিটা দেখানো আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই পাত আর এই পাত, এই দুটো পাতের বিভবটা একই। এটা যদিও এখনো পড়ানো হয়নি, জাস্ট বলে রাখছি, দুটো পাতের বিভব যদি একই হয়, সেখানে এইটা বায়ু আছে, তার ধারকত্ব একরকম C1 বা C0 বলতে পারি, আর এখানে তেল আছে, তার ধারকত্ব C। তাহলে দুটো যে ধারকত্ব পাচ্ছ, দুটো যে ধারক গঠন করছে, এরা কি হচ্ছে সমান্তরাল সমবায়ে থাকে। কারণ এটা তোমাদের ক্লাস 10-এর একটা ধারণা আছে যে বিভব কনস্ট্যান্ট হলে সমান্তরাল রোধের ক্ষেত্রে, আর যদি প্রবাহ কনস্ট্যান্ট হয় তাহলে সেটা শ্রেণী। তাহলে এই জায়গায় বিভব কনস্ট্যান্ট আছে ধারক দুটোর, সেই জন্য এটা সমান্তরাল সমবায়ে থাকবে। এটা তোমরা জানবে, সমান্তরাল সমবায়ে ধারকত্ব দুটো যোগ হয়, এটা এর পরেই আছে। তো যাই হোক, এখন দুটো ধারকত্ব বের করে নেবে। বায়ু থাকলে তার ধারকত্ব কি হবে, এখানে শুধু ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাচ্ছে, টোটাল ক্ষেত্রফল A ছিল, সেই জন্য দেখো এখানে A/2 হয়ে গেছে। ঠিক আছে, আর কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে এখানে দেখো কে এর ভ্যালু 1.6 বসানো আছে, সেই জন্য কে ε0 A এর জায়গায় A/2/D, এখানে ডিটা একই। ঠিক আছে, দিয়ে এরা যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, সেটা তোমরা জানবে পরে, এই জন্য ধারকত্ব দুটো যোগ হয়ে গেছে, C1 + C2 হয়েছে। ঠিক আছে, তারপরে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো একদম ফর্মুলা পুটিং, কোনো এতে চাপ নেই। দেখো সমান্তরাল পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, এই জায়গায় শুধু দেখা ইউনিটটা, এককটা দেখে নেবে। যদি সিজিএস পদ্ধতিতে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করবে, তখন ε0 বদলে শুধু হয়ে যাবে কি কে A/4πD, এটা হবে সিজিএস পদ্ধতিতে। আর এসআই হলে তোমরা জানোই। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, সেই জন্য সিজিএস পদ্ধতির ফর্মুলাটা দেওয়া আছে, দেখো K α/4πD, এখানে আলফা বলতে ক্ষেত্রফল, এ যেটা বুঝেছি, বাস জাস্ট ডাটা পুট করবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একই রকম সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো এদের একটিকে 1 মিলিমিটার পুরু কাগজ দ্বারা পৃথক করে রাখা আছে, তার মানে 1 মিলিমিটার পুরু কাগজ, তাহলে কাগজ দ্বারা পৃথক করা আছে, অর্থাৎ এই পাত আর এই পাতের মধ্যে তখন ডিস্টেন্সটা কিন্তু 1 মিলিমিটার হবে। এই জায়গাটাও কিন্তু বুঝতে হবে, মানে দুটো পাতের মাঝে কাগজ দেওয়া আছে, কাগজ দিয়ে চেপে দিয়েছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই সেই পাত দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে, কাগজের যে বেধ সেই বেধের সঙ্গে সমান, সেই জন্যই এক্ষেত্রে ডিটা হবে 1 মিলিমিটার। ঠিক আছে, দিয়ে ডাটা পুট করবে, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখানে একই রকম চারেরটাও তাই, চারেরটাও করবে। হ্যাঁ, এইখানে এই চারের অঙ্কটার এই অংশটা আন্ডারলাইন করে রাখো, ভালো করে মনে রাখবে। যদি এরকম সমান্তরাল পাত ছিল, বুঝেছো, এদের মধ্যে ডিস্টেন্সটা ডি ছিল, ধারকত্ব এইটা হবে। এবারে বলেছে এর মাঝে অর্ধেকটা তোমার কি হচ্ছে, ধাতব পাত দিয়ে ঢেকে দিয়েছে অর্ধেকটা, তাহলে এই জায়গায় আর কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু পাত দুটোর মাঝে দূরত্বটা তখন অর্ধেক হয়ে যাবে, D/2 হয়ে যাবে। কেন না, তোমরা জানো মিশ্র পরাবৈদ্যুতিকের ক্ষেত্রে ε0 কি ছিল, সরি, মিশ্র পরাবৈদ্যুতিকের ক্ষেত্রে রাশিমালাটা যেটা বের করলাম, ε0A, হ্যাঁ ε0A/D - T × 1 - 1/K। তাহলে এখানে টি বেঁধে, টি মানে কত, এখানে টি এর জায়গায় তুমি যদি D/2 পুট করে দাও, D/2 কে না ধাতব পাত প্রবেশ করাচ্ছে, এই জন্যই মুখস্থ রাখতে বলেছিলাম, ধাতব পাতের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, ইনফিনিটি। তাহলে এখানে তুমি ইনফিনিটি যদি বসিয়ে দাও এই জায়গায়, তাহলে কে এর ভ্যালু ইনফিনিটি হলে এটা কি হচ্ছে, 0। তাহলে এটা হয়ে যাচ্ছে ε0A / D - T এর জায়গায় কত বললাম, D/2 × 1 - 0, তার মানে D/2 হচ্ছে, তার মানে আলটিমেট কত হচ্ছে, ε0A/D/2।
ডিস্টেন্সটা কমে d/2 হয়ে যাবে। ঠিক আছে, এবার সেই কনসেপ্টে এখানে এই অঙ্কটি করা আছে, এইভাবে তোমরা অঙ্কটা করবে। ঠিক আছে, এই যে এখানে দেখো ক্যালকুলেশনটা করে দেওয়া আছে d/2 করে, এটা মনে রাখবে তোমরা, এমসিকিউটা সহজে হয়ে যাবে আর কি। এটা মিশ্র কলা পদ্ধতি দিয়ে একটা অঙ্ক করা আছে 5-এরটা, যে ফর্মুলা দিয়ে এক্ষুনি বললাম 5-এর অঙ্কটা করবে। আচ্ছা, এইটা তোমার সেই n-1 দিয়ে 6-এর অঙ্কটা আছে 200টি টিনের পাত, তাহলে এখানে n এর ভ্যালুটা 200। আচ্ছা, একই রকম 7-এরটাও ওই n-1 দিয়ে যে ফর্মুলাটা আছে, জাস্ট ফর্মুলা পুটিং অঙ্ক। আচ্ছা, এরপর আসছি দেখো 8-এর, এই 8-এর অঙ্কটি একদম স্টার দিয়ে রাখো। এটা পড়বে বলে বলছি না, পরীক্ষাতে পড়বে বলে স্টার দিতে বলছি তা নয়, সেটা পড়তেও পারে, এরকমও পড়ে। তো এখান থেকে ধারকত্বের বিশেষ কিছু কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো তোমাদেরকে এখান থেকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এইটা করার জন্য প্রথমে কি, তো এখানে একটা ঘটনা আছে যেটা বলছে যে 100 ভোল্ট বৈদ্যুতিক সরবরাহের সঙ্গে যুক্ত একটি সমান্তরাল পাত ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল দেওয়া আছে। পাতগুলি বায়ুতে 2 মিলিমিটার দূরত্বে রাখা আছে। এরপর পাত দুটির মধ্যে k=5 পরাবৈদ্যুতিক পদার্থ, ধ্রুবক বিশিষ্ট পদার্থ ভরে দেওয়া হলো। যখন ভরা হচ্ছে, ভরানোর সময় কি বলছে, উৎস যুক্ত থাকলে আর উৎস খুলে রাখলে ধারকের আধান এবং বিভব প্রভেদের কি পরিবর্তন পরিলক্ষিত হবে, এটা জানি। ঠিক আছে, তাহলে প্রথমের যে ঘটনাটা দেওয়া আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা জাস্ট ধারকত্ব বের করতে বলেছে। এটা ধরে নাও তোমাকে প্রবলেম বলে দিল, একটি সমান্তরাল পাত ধারককে যদি কোনো ব্যাটারির সঙ্গে যুক্ত রেখে ওর মাঝে কে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করা হয়, তাহলে তার আধান, ধারকত্ব, শক্তি, বিভব ইত্যাদি কি কি পরিবর্তন হবে। ঠিক আছে, আর বলবে একবার চার্জ করে তারপর যদি এটা করা হয়, চার্জটা করা হলো, করে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, দিয়ে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলো, তখন তোমার এই ঘটনাগুলোর কি কি পরিবর্তন হবে সেটা বলবে আর কি। তো সেই ব্যাপারটাই আমি ডিটেলস এখানে এক্সপ্লেন করছি। এটা কিন্তু থিওরি হিসাবেই মনে রাখবে, অঙ্ক দিয়েছে ঠিকই, কিন্তু থিওরি হিসাবে মনে রাখবে। তোমাদের থটসের মধ্যেও এই কোশ্চেনটা আছে। ঠিক আছে, দেখো প্রথমে আমি বললাম কি, এখানে ধারকত্বটা বের করে নিয়েছি। ধারকত্ব সি সমান কত, ε0 a/d। এটা তোমার সিজিএস পদ্ধতিতে না করে এসআই করবে, কারণ বিভবটা 100 ভোল্টে দেওয়া আছে, আর তা না হলে বিভবটাকেও আবার সিজিএস এ কনভার্ট করতে পারো, করেও করতে পারো। ঠিক আছে, যেটা খুশি, কোনো সমস্যা নেই। এটাকে যদি সেমি স্কোয়ার থাকে, এটা তোমার তো সেমি স্কোয়ার, 50 সেমি স্কোয়ার মানে 50 ইন্টু 10⁻⁻4 এত মিটার স্কোয়ার হবে। 1 সেমি স্কোয়ার সমান তো 10⁻², তাই না? 1 সেমি সমান 10⁻² মিটার। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তার স্কোয়ার হচ্ছে 10⁻⁴, তাহলে 5 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার হচ্ছে। তাহলে সি সমান তোমার এখানে ε0 a/d, এখানে ε0 এর ভ্যালু বসাবে 8.85 ইন্টু 10⁻12 ইন্টু এ এর ভ্যালু যেটা বললাম 5 ইন্টু 10⁻³ ডি এর ভ্যালুটা যেটা 2 মিলিমিটার আছে 2 ইন্টু 10⁻³ এটা হবে 10⁻³ টা কেটে যাচ্ছে, তাহলে 8.85 divided by 2 into 5 into 10⁻12 হচ্ছে। এটা হচ্ছে ধারকত্বের মান, এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে সামথিং। এটা ধরে নাও এই ধারকত্ব C0 ধরে নাও। ঠিক আছে, আমি ঘটনাটাকে শুধু বলছি, এটার ভ্যালু তুমি ক্যালকুলেট করলেই পেয়ে যাবে। এবারে বলছে তোমার এই যে সমান্তরাল পাতটা ছিল, এটা এইদিকেই করি, এই যে সমান্তরাল পাতটা ছিল, এই সমান্তরাল পাতটাকে এরকম একটা ব্যাটারিতে যোগ করে দিয়েছো, যে যেরকম চার্জিং কন্ডিশন ছিল, বুঝেছো? তাহলে এইখানে প্রথমে C0 বায়ু আছে, তার ধারকত্ব এইটা। এবারে কি হয়েছে, যুক্ত থাকা অবস্থায় মানে ব্যাটারি যুক্ত আছে সেই অবস্থায় তুমি কে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করে দিলে এখানে, তখন তাহলে তার ধারকত্ব কি হবে, সি সমান কি জানি আমরা, কে ইন্টু C0।
কে গুণ বৃদ্ধি পাবে, ধারকত্ব বেড়ে যাবে তো। আচ্ছা, যখন ধারকত্ব বেড়ে যাবে, এই পাত দুটো যেহেতু ভি বিভবের সঙ্গে যুক্ত আছে, পাত দুটোর বিভবের কোনো পরিবর্তন হবে কি, যেহেতু উৎসের সঙ্গে যুক্ত আছে, তাহলে বিভব কনস্ট্যান্ট, বিভব এক্ষেত্রে ভি এক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে, বিভব স্থির, ধারকত্ব বাড়ছে, তাহলে আধান কি হবে বলতো, আধান কিউ সমান সিভি। তাহলে এখানে কিউ সমান তাহলে কত হবে, এক্ষেত্রে কে ইন্টু সি জিরো ইন্টু ভি। তো স্বাভাবিকভাবেই আধানটাও দেখো কে গুণ বেড়ে যাবে, বায়ু থাকলে তখন কেটা থাকছিল না, তাহলে বায়ু থাকলে যে পরিমাণ আধান থাকতো, যখনই কে পরবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করে দিয়েছে, ধারকত্ব যেহেতু কে গুণ বেড়ে যাচ্ছে, আধানটাও তোমার কে গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ব্যাস। আধানের পর এবারে বিভব তো কনস্ট্যান্ট বলে দিয়েছি, তাহলে শক্তি কি হবে, শক্তি ই সমান কি জানি আমরা, যেহেতু এক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, সেই জন্য আমরা ফর্মুলাটা ইউজ করব হাফ সি ভি স্কোয়ার। এখানে তুমি যদি হাফ কিউ স্কোয়ার বাই সি করো সেটা হবে, কিন্তু এক্সপ্লেন করতে পারবে না, সহজ হবে, যেহেতু বিভব কনস্ট্যান্ট সেই জন্য হাফ সি ইন্টু ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট। তাহলে এখানে সিটা কত হয়েছে, সিটা কে সি জিরো, তাহলে হাফ কে সি জিরো ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ কে ইন্টু ই জিরো। ই জিরোটা কি, ই জিরো সমান হাফ সি জিরো ইন্টু ভি স্কোয়ার, মানে বায়ু মাধ্যম থাকলে যে শক্তিটা ছিল, যখনই কে পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করে দিয়েছ, তখন শক্তিটাও কে গুণ বৃদ্ধি পেল। ঠিক আছে, বাস এটা হলো প্রথম কন্ডিশন, মানে উৎস যুক্ত থাকা অবস্থায় কে পরাবৈদ্যুতিক মাধ্যম যদি প্রবেশ করানো হয়, তাহলে প্রথম থেকে বলছি ধারকত্ব বাড়লো, বিভব কনস্ট্যান্ট থাকলো, আধান বৃদ্ধি পেল যেহেতু ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার কি হবে, শক্তিটাও কে গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি দ্বিতীয় ক্ষেত্রটা। দ্বিতীয় ক্ষেত্রটা কি না, একে চার্জ করে দেওয়া হলো, একে চার্জ করে দিয়েছে, অর্থাৎ সমান্তরাল পাথটা প্রথমে বায়ু ছিল, বায়ু থাকা অবস্থায় ভি বিভবে, একে ভি বিভবে চার্জ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আধানটা কি হবে, কিউ জিরো সমান কত, সি জিরো ইন্টু ভি জিরো। ভি জিরো মানে যে ভি জিরোটা তুমি তখন প্রথমে দিয়েছ বায়ু মাধ্যম থাকা অবস্থায়, এবারে কি করেছো, কে পরাবৈদ্যুতিক মাধ্যম এর মধ্যে প্রবেশ করাচ্ছ, এর মধ্যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করাচ্ছ। এবারে বলো প্রথমে কি হবে, ধারকত্ব, তাহলে ধারকত্বটা কি হবে, সি সমান কত, একটু আগে যেটা বললে কে সি জিরো, কে গুণ বৃদ্ধি পাবে ধারকত্ব, তাই তো। যেহেতু এখানে উৎস এখানে নেই, তাহলে কি হবে, ধারকত্ব বাড়ছে, আধান কি আর আসতে পারবে, সেখানে যেমন আধান বেড়ে গেছিল, এখানে কি আর আধান বাড়বে, কারণ আধান আসবে কোথা থেকে, উৎস থেকে তো আসতো, কিন্তু উৎস তো বিচ্ছিন্ন, উৎস তো আর নেই ওর সঙ্গে, তাহলে ধারকত্ব মানে আধান ধরার ক্যাপাসিটিটা বাড়ছে, কিন্তু আধান তো নেই, নেবে কোথা থেকে, উৎস নেই। তো স্বাভাবিকভাবেই এখানে বিভবটা কি হবে, ভি সমান কত, কিউ বাই সি। ঠিক আছে, তাহলে যেহেতু এক্ষেত্রে আধানটা কনস্ট্যান্ট, তাহলে ধারকত্ব কি হয়েছে, কে গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কিউ বাই সি এর জায়গায় আমি লিখছি সি জিরো ভি জিরো, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, সরি 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 একটু ভুল করে দিলাম, সি সমান হবে কে সি জিরো, তাহলে এইটা সমান কি ভি জিরো ছিল, কিউ জিরো বাই সি জিরো সমান ভি জিরো, তাহলে ভি জিরো বাই কে হচ্ছে, তার মানেই বুঝতে পারছো ভিটা কে গুণ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, বিভব কিন্তু এক্ষেত্রে কমে গেল। ঠিক আছে, এবার আসি শক্তি, তাহলে শক্তি ই সমান কত, হাফ, এক্ষেত্রে দেখো ভি হাফ সি ভি স্কয়ার অ্যাপ্লাই করতে পারবে না, কেন না বিভবটা পরিবর্তন হচ্ছে, তাহলে কোনটা কনস্ট্যান্ট আছে, আধান, আধানের কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য তোমাকে করতে হবে হাফ কিউ স্কয়ার বাই সি। ঠিক আছে, তাহলে এইখানে তুমি করে দিলে কি, হাফ কিউ এর জায়গায় কিউই থাকবে, আর সি এর জায়গায় কি লিখবে, কে সি জিরো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখো, 1/k ইন্টু ই জিরো, ই জিরোটা কি, হাফ কিউ স্কয়ার বাই সি জিরো, মানে বায়ু মাধ্যম থাকা অবস্থায় যে শক্তিটা এর মধ্যে আছে।
ঠিক আছে, বাস এখান থেকে বুঝতেই পারছো ইটা তাহলে কি হবে বলো তো, কে যেহেতু বাড়ছে ই তখন কি হবে, কমে যাবে। তাহলে উৎস যুক্ত থাকা অবস্থায় শক্তি বেড়ে যাচ্ছিল, কে গুণ, এখানে উৎস খুলে রেখে তুমি যদি পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করো তখন শক্তি দেখছো হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা, এই ঘটনা দিয়েই তোমার এখানে অঙ্কটা ব্যাখ্যা করা আছে, বা এখান থেকে তোমার ওই হোয়াটসঅ্যাপ যে কোশ্চেন আছে সেইখানটাও এইভাবেই ব্যাখ্যা করবে। শক্তি, বিভব আর আধান, এই তিনটেই জিজ্ঞেস করে মেনলি। ঠিক আছে, উৎস যুক্ত থাকা অবস্থায় আর উৎস খুলে রাখলে। এই ধারকে আহিত ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা, অ্যাকচুয়ালি যেটা আহিত পরিবাহীর সঞ্চিত শক্তি রাশিমালা করেছিলে না, হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি বা হাফ কিউভি, একদম সেম সেই ক্যালকুলেশনে এখানে করা আছে হাফ সিভি স্কোয়ার, সেটার জায়গায় ছিল পরিবাহী আর এটার জায়গায় হবে শুধু ধারক, আর কিছু নয়, কিছু ডিফারেন্স নেই একদম। সেখানে পরিবাহী যেটা ছিল পরিবাহীর জায়গায় শুধু ধারক কথাটি লিখবে, তাহলেই তোমার এটি প্রমাণ হবে, একদম একই রকম হবে। বুঝতে পারলে? তো এইটা আলাদা করে মানে করতে হবে না। ধারকের মধ্যে সঞ্চিত শক্তি রাশিমালা। আর এই লাস্ট লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, এই যে ধারকের মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে এটা কোথায় থাকে, এই মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সমান্তরাল যে পাতটা থাকে না, এই যে সমান্তরাল পাত, সেই সমান্তরাল পাতের মধ্যে এই যে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়াশীল হয় প্লাস থেকে মাইনাসের দিকে, ওই মধ্যবর্তী অঞ্চলের যে তড়িৎ ক্ষেত্রটা থাকে সেই তড়িৎ ক্ষেত্রে এই শক্তিটা সঞ্চিত থাকে। এইটাই করতে হবে না।